সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি। এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় মানসিক অবসাদ ও বিষণ্ণতা। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার পরাগ দে, কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর পরাগ, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই মানসিক অবসাদ ও বিষণ্ণতা জিনিসটা আসলে কি? মানসিক অবসাদ এবং বিষণ্ণতা এটা অনেক একটা বড় টার্ম। আমরা যদি একটু জিনিসটাকে গুছিয়ে বলি, ধরেন কোনো কারণে আপনার একটু মন খারাপ লাগলো, ধরেন পরীক্ষায় খারাপ হলো বা শেয়ার বাজার লস হলো বা বাংলাদেশ টিম হেরে গেল, আপনার একটু মানসিক অবসাদ লাগতেই পারে। কিন্তু এই অবসাদ যদি কোনো কারণে 14 দিনের বেশি প্রলম্বিত হয় এবং তার সাথে অন্যান্য অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা মিল পাই, তখন সেটাকে আমরা ডিসঅর্ডার বলি। আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলি প্রায় সময়, হতাশা বা দুশ্চিন্তা। হতাশা এবং দুশ্চিন্তার মধ্যে আসলে বেসিক্যালি পার্থক্যটুকু কি এবং আমরা কখন বুঝবো এটা কি স্বাভাবিক না এটা চিকিৎসনীয়? হতাশা বা দুশ্চিন্তা এই দুটো অনেকটা কাছাকাছি টার্ম। আমরা যদি আরেকটু জিনিসটাকে খুলে বলি, একই প্রিভিয়াস কথাটা সূত্র ধরে যদি আমি বলি যে আমি যে কোনো কারণে হতাশ হতেই পারি, সেটা আমার চাওয়া না পাওয়া, পড়ালেখার আমার এক্সপেক্টেড রেজাল্ট না আসা, অথবা আমার সম্পর্কের ব্যাপারে আমি হতাশ হতেই পারি। এই হতাশা যদি 14 দিনের বেশি পরিমাণ প্রলম্বিত হয় এবং অনেকগুলো ক্রাইটেরিয়া বা আরও অনেকগুলো অংশ এর সাথে জুড়ে থাকে, তখন সেটাকে আমরা ডিসঅর্ডার বলি। আর দুশ্চিন্তা আমাদের একটা পার্ট অফ লাইফ আমরা ধরতে পারি। ধরেন আপনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত, আপনার ছেলে স্কুলে গেল, কেন স্কুল থেকে চলে আসতেছে না সে, অথবা এমন হতে পারে আপনার একটা ইম্পর্টেন্ট ইভেন্ট কখন কীভাবে হবে এটা নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন, বা কালকে একটা বোর্ড মিটিং হতে পারে আপনার, বা কালকে আমাদের একটা সার্জারি হতে পারে, এটা নিয়ে আমি খুব কনসাস বা চিন্তিত যে এটা কী হবে না হবে, এটা নিয়ে দুশ্চিন্তায়। বাট আবার কাজটা হওয়ার সাথে সাথে হয়তো চিন্তাটা চলে গেল। কিন্তু যদি এই দুশ্চিন্তাটা আবার আপনার দীর্ঘদিনব্যাপী প্রলম্বিত হয় এবং এটার সাথে অন্যান্য অনেক কিছু যুক্ত হয়, তখন সেটা হয়তোবা ডিসঅর্ডারে পরিণত হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, ধরেন দীর্ঘকাল ধরে একজন মানুষ অবসাদে ভুগছেন, তাহলে উনি শুরুতে আসলে কার কাছে যাবেন? মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন না মনোবিদ বা কাউন্সিলরের কাছে যাবেন? অনেক সময় দেখা যায় আমাদের ছোটোখাটো মন খারাপ হয় আবার ঠিক হয়ে যায়, কিন্তু দেখা যায় দীর্ঘমেয়াদী মন খারাপ যেটা বললেন সেটা 14 দিনের বেশি হতে পারে, মাসখানিক হতে পারে বা 2 মাস হতে পারে। এই মন খারাপগুলো যদি তার মাসের পর মাস চলতেই থাকে এবং সে এটার কারণে সামাজিক পারিবারিকভাবে তার প্রত্যেকটা কাজ বিঘ্নিত হয়, তখনই কিন্তু ঝামেলা শুরু। এবং আমরা একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, যখনই আপনারা বোধ করবেন যে আমার দীর্ঘদিনব্যাপী মন খারাপ, আমি কোনো কাজে মনোযোগ দিতে পারতেছি না, আমি আমার ফ্যামিলি, আমার চাকরি, আমার স্কুল বা আমার কোনো অফিসিয়াল জব আমি মেনটেন করতে পারতেছি না, প্লিজ আপনারা দেরি না করে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। হওয়ার পর উনি আপনার রোগটা ডায়াগনোসিস করে আপনাকে প্রয়োজনীয় পরামর্শ, সেটা হতে পারে ওষুধপত্র, সেটা হতে পারে একটা কাউন্সিলিং বা সাইকোথেরাপি, এই বিষয়ে উনি আপনাকে পরামর্শ দিবেন। সেই অনুযায়ী তখন আপনি মনোবিদ বা যাদেরকে আমরা সাইকোলজিস্ট বলি তাদের শরণাপন্ন হবেন অ্যাকর্ডিং টু অ্যাডভাইস, মানে মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, বাট ওনার পরামর্শ ব্যতিরেকে নয়। আচ্ছা, বিষণ্ণতা বা ডিপ্রেশন এটা কি শুধুমাত্র দুঃখ কিনা, না এটা আরও জটিল অনেক কিছু এটা মিন করে বা ইন্ডিকেট করে? বিষণ্ণতা শুধুমাত্র একটা আমব্রেলা টার্ম, অনেক বড় একটা শব্দ। ধরেন আমার যে কোনো কারণে একটা পারসিস্টেন্ট স্যাডনেস, যেটা আমি একটু আগে বললাম, এই স্যাডনেস বা হতাশা আপনার থাকতেই পারে এবং সেটা 5-7 দিন পর আবার ভালো হয়েও যেতে পারে। যেমন ধরুন আপনার কোনো কারণে এক্সপেক্টেড কোনো একটা আপনি রেজাল্ট পেলেন না, আপনার মন খারাপ, সেটা 5 দিন 7 দিন অনেক সময় ভালো হয়ে যায়। কিন্তু সেটা যদি ভালো না হয়ে আপনার 14 দিনের বেশি কন্টিনিউ করে, আপনার আগে যেসব কাজ করে আনন্দ পেতেন, কোনো কাজই আপনি করতে পারতেছেন না। যেমন আগে আপনি গল্প করতেন, মুভি দেখতেন, বন্ধুবান্ধবদের নিয়ে কোথাও যেতেন, পরিবারকে সময় দিতেন, বাট এখন প্রত্যেকটা কাজেই আপনার হ্যাম্পার হচ্ছে এবং আপনি সামাজিক পারিবারিকভাবে কোথাও আপনি মনোযোগ দিতে পারতেছেন না, তখনই কিন্তু আমরা সেটাকে ডিসঅর্ডার বলি। এবং গভীরতার যদি আপনি এভাবে বলেন যে এই বিষণ্ণতা বা হতাশা প্রত্যেকটা মানুষের জীবনে আসতে পারে কখনো না কখনো। আসলে ইনফ্যাক্ট এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা আমরা শিওর না যে যার বিষণ্ণতা বা হতাশা নাই, কিন্তু এই বিষণ্ণতা বা হতাশা যদি তীব্র মাত্রার হয় এবং প্রত্যেকটা কাজে তার হ্যাম্পার হয় এবং আমাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে, তখনই সেটাকে আমরা ডিসঅর্ডার বলি। ধরেন একজন ব্যক্তি অবসাদে আক্রান্ত, ওনাকে আমরা কিভাবে সাহায্য করব
অথবা ওনার যারা চারপাশে আছে, ওনার পরিবারের মানুষজন, ওনাদেরকে আমরা কিভাবে কাউন্সিলিং করব বা ওনাদেরকে আমরা কিভাবে সাপোর্ট করব? অবশ্যই আমাদের একটা ক্লিয়ার মেসেজ পরিবারের প্রতি যে আপনারা এই যে কোনো ধরনের এই বিষণ্ণতা বা মন খারাপ লাগা এগুলোকে খুব হালকাভাবে নেবেন না। কারণ বিষণ্ণতার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ আত্মহত্যার রেট বেশি। এই বিষণ্ণতায় কিন্তু অনেক মানুষ কিন্তু আত্মহত্যা করে। তো আমরা যদি আর্লি ডিটেকশন মানে খুব অল্প অবস্থায় বিষণ্ণতাটাকে আমরা ডিটেক্ট করতে পারি এবং সঠিক ট্রিটমেন্ট করতে পারি, এই বিষণ্ণতা কিন্তু 4 থেকে 6 সপ্তাহের মধ্যে অনেকটুকু ভালোর দিকে চলে যায়, রিকভার করা যায়। তো মেসেজটা খুব ক্লিয়ার। যদি আপনারা এই লক্ষণগুলো দেখেন, আপনারা নিজেরও মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন। প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু মনোরোগ চিকিৎসক আছেন। এবং পরিবারের প্রতি মেসেজ, আপনারা যখনই এই ধরনের কোনো লক্ষণ বোধ করবেন অবশ্যই ওনাকে আপনারা একটু সাপোর্টিভ রোলটা প্লে করবেন। ওনার পাশে বন্ধুর মতো থাকবেন, ওনাকে কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা বলা বা বিষণ্ণতা কিছুই না, ভালো হয়ে যাবে, এই ধরনের নানা ধরনের একটা পারসেপশন আপনারা ওনার উপর প্রয়োগ করার চেষ্টা করবেন না। তখন উনি তো এই ধরনের কথাবার্তাগুলো শেয়ারই করবে না, বরঞ্চ আরও নিজেকে কনফাইন করে ফেলবে, গুটিয়ে ফেলবে। এক্স্যাক্টলি, গুটিয়ে ফেলবে। তখন বিষণ্ণতা কিন্তু আরও তীব্রতর পর্যায়ে চলে যাবে। ডিপ্রেশন বা বিষণ্ণতার জন্য আপনারা কখন অ্যান্টি ডিপ্রেশন বা ওষুধ ব্যবহার করে থাকেন? এই ডিসঅর্ডারের মাত্রাটা আমরা নিরূপণ করি 3টা মাত্রা আমরা বলি, যে অল্প, মাঝারি, ভারী, মাইল্ড, মডারেট, সিভিয়ার। যদি মাইল্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা আপনাকে সাইকোথেরাপিতে পাঠাবো। সাইকোথেরাপিতে পাঠানোর পর আপনি যদি পর্যাপ্ত সময় নিয়ে এবং জিনিসগুলো মেনটেন করতে পারেন, আপনি এই অল্প মাত্রা থেকে খুব সহজে বের হয়ে আসতে পারবেন। যদি মাঝারি মাত্রার হয় আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট দিই। এই বিষণ্ণতার সমস্যাগুলো আসলে হয় এপিসোডিক, 6 মাস বা 9 মাস, ম্যাক্সিমাম হয়তো 1 বছরের কাছে যেতে পারে। আর আরেক ধরনের আছে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটা 2 বছরের বেশি সময় ধরে হয়। তো এগুলো কখনোই আমরা 6 বা 9 মাসের বেশি দিই না। এবং যখনই একটা পেশেন্ট ফুল রেমিশন বা পুরোপুরি রিকভারির দিকে চলে যায়, ভালোর দিকে চলে যায়, তখন আমরা ওষুধগুলো গ্র্যাজুয়ালি উইথড্র করি। তো আমাদের মেসেজটা হচ্ছে, আমরা ওষুধ যেভাবে দিই, যদি কেউ ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো সেবন করেন, উনি 4 থেকে 6 সপ্তাহ বা 8 থেকে 12 সপ্তাহের মধ্যে মোটামুটি বিষণ্ণতা থেকে বের হয়ে আসতে পারেন। আচ্ছা, এই ওষুধগুলো যখন আমরা উইথড্র করব বা আস্তে আস্তে ডোজ ট্যাপার করে বা কমিয়ে আস্তে আস্তে ওষুধগুলো থেকে রোগীকে সম্পূর্ণ রকম আমরা মুক্ত করব, এটা কি কোনো সাইড ইফেক্ট অথবা উইথড্রল কোনো সিমটম হতে পারে কি? হ্যাঁ, ডেফিনেটলি অ্যান্টিডিপ্রেসেন্টে কিন্তু উইথড্রল সিমটম হতে পারে। তবে পেশেন্টকে যদি আমরা প্রপারলি একটু কাউন্সিলিং করে দিই এবং উইথড্রলটা যদি আমরা অ্যাকর্ডিং টু গাইডলাইন, বইয়ের মতো করে খুব ধীরে ধীরে করি, খুব অল্প মাত্রার হয়। কিন্তু যদি এই অল্প মাত্রার ব্যাপারটা আমরা পেশেন্টকে একটু বোঝাবার জন্য ট্রাই করি, ওনাকে বলে দিই আপনার একটু হালকা একটু মাথা ঘোরাতে পারে, রাত্রে একটু ঘুম ভেঙে যেতে পারে, অথবা মাঝে মাঝে একটু আপনার অস্থিরতা কাজ করতে পারে, অ্যাবনর্মাল একটু সেন্সেশন লাগতে পারে, আপনি এই জিনিসগুলোকে কয়েকদিন যদি সহ্য করতে পারেন, খুব ইজিলি আপনি 7 থেকে 14 দিনের মধ্যে বের হয়ে যেতে পারবেন। যারা অ্যান্টিডিপ্রেসেন্ট নেয় ওনাদের মধ্যে একটা ধারণা কাজ করে যে ওষুধগুলো আমাকে সারা জীবনই খেয়ে যেতে হবে। এটা তো আসলে ভুল একটি ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমরা আবারও বলতেছি যে ডিপ্রেশন কখনো চিরজীবন থাকে না। ডিপ্রেশনটা এপিসোডিক, 6 থেকে 9 মাস, বড় জোর 1 বছর। ট্রিটমেন্ট না করলে হয়তো দীর্ঘমেয়াদী হতে পারে। আবার আরেক ধরনের ডিপ্রেশন 2 বছরের বেশি হয়, সেটাকে আমরা বলি পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, দীর্ঘমেয়াদী বিষণ্ণতা। এগুলো খুব কম পাওয়া যায়, বেসিক্যালি তীব্র বিষণ্ণতার সমস্যাগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা, তো এক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা যখনই দিই, আমরা নির্দিষ্ট লিমিট করে দিই, আপনি 6 মান্থ 9 মান্থ, এবং এরপর আমরা উইথড্রল মানে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটা বন্ধ করি। অবসাদ বা উদ্বেগের কি কি প্রভাব আসলে আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং কর্মজীবন আসলে পড়ে থাকে? ধরুন আপনি অনেক কাজের চাপে আছেন, তো এই কাজের এক্সট্রিম চাপ যখন আপনার হয়, আপনি কিন্তু ওভার অ্যাংজাইটি, ওভার স্ট্রেস, ওভার শিডিউলিং, এই অনেকগুলো কিন্তু আপনার পিছনে পড়ে যাবে। দেখা যায় কি এই অবসাদ এবং এই বিষণ্ণতা বা এই উদ্বিগ্নতা আমাদেরকে আমাদের প্রত্যেকটা সেক্টর, সোশ্যাল, অকুপেশনাল এবং আদার এরিয়া অফ ফাংশনিং, মানে সামাজিক, পারিবারিক, কর্মক্ষেত্র, স্কুল, কলেজ, সবগুলো জায়গাতে কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সাপোজ ধরুন একজন এইচএসসি পরীক্ষার্থী, সে খুব অবসাদে ভুগতেছে, এক পর্যায়ে দেখা গেল তার পড়ালেখাটা হয়তো কন্টিনিউ করতে পারতেছে না, অথবা পড়ালেখাতে সে ছিটকে গেল, অথচ এই ছেলেটা হয়তো বা ভালো পড়ালেখা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো একটা ভার্সিটিতে চান্স পেত। তো সঠিক সময় যদি এই অবসাদ বা বিষণ্ণতা, এই জিনিসগুলো ডিটেক্ট করা যেত এবং আমরা যদি মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন হতাম, তাহলে হয়তো বা খুব ইজিলি এই জিনিসটাকে কাটানো যেত। এটা শুধু এই ছাত্রের ক্ষেত্রে না, আমরা যদি প্রত্যেকের ক্ষেত্রেই বলি যে আপনি যখনই এই ধরনের সিমটম বা লক্ষণ দেখবেন, প্লিজ আপনি একটু পরামর্শ নেন। আমরা একটা বারবার কথা বলছিলাম যে সুইসাইডাল টেন্ডেন্সি বা আত্মহত্যা প্রবণতা বা ওই ধরনের চিন্তাভাবনা, আমরা রোগীর মধ্যে কি কি লক্ষণ দেখলে বুঝবো যে ওনার এখন আত্মহত্যার প্রবণতা হচ্ছে, বা কোন কোন লক্ষণকে আমরা বিপদ সংকেত হিসেবে আসলে আমরা চিহ্নিত করব? আত্মহত্যার ক্ষেত্রে দেখতে হবে কি তার পারিবারিক কোনো ইতিহাস আছে কিনা।
যাদের পারিবারিক ইতিহাসে মানে বাবা মার দিকে আত্মীয় স্বজনের মধ্যে আত্মহত্যার কোনো ঘটনা থাকে তাদেরকে একটা জেনেটিক ইনফ্লুয়েন্স ঘটে থাকে। যদি তাদের পারিবারিক ইতিহাসে বিষণ্ণতা থাকে, সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার অন্যান্য মানসিক রোগগুলো থাকে, তাদের ক্ষেত্রে আমাদের আত্মহত্যার এই ব্যাপারটা অবশ্যই গভীর নজরদারিতে রাখতে হবে। এবং আমরা যখনই একটা রোগীর ইন্টারভিউ নিই অথবা তার সাথে কথাবার্তা বলি, তখন এই আত্মহত্যার বিষয়গুলো আমরা জেনে নিই। তা আত্মহত্যার কোনো চিন্তা আসে কিনা, কোনো অ্যাটেম্প নিচ্ছে কিনা, বা আত্মহত্যার কথা সে প্রায় সময় ভাবে কিনা, অথবা এগুলো তার মনের মধ্যে উকি দেয় কিনা, এটা আমরা প্রথমে একটা সুইসাইডাল একটা তাকে হিস্ট্রি নিয়ে থাকি। যদি হিস্ট্রিতে ধরনের কিছু না পাই, আমরা ওইটাকে তারপর নজরদারিতে রাখি। কারণ ডিপ্রেশনে যে কোনো সময় আত্মহত্যার একটা ইন্টেন্ট বা আত্মহত্যার চিন্তা আসতেই পারে। আমরা ফ্যামিলিকেও এই ধরনের ক্ষেত্রে বলে রাখি যে আপনারা শার্প কোনো অবজেক্ট আপনারা রাখবেন না, এবং ওনাকে একটু গভীর নজরদারিতে রাখবেন। কোনো ধরনের উনি কোনো কথা শেয়ার করে কিনা, বা ওনার প্রিয় বন্ধুবান্ধব যারা তাদেরকে একটু বলে রাখেন যে ও যদি কোনো ধরনের আত্মহত্যা বা এই ধরনের কথাবার্তা বলে রাখে, অবশ্যই যেন ফ্যামিলিকে ইনফর্ম করে। আত্মহত্যা আসলে দুই ধরনের হয়। একটা হয় হুট করে, যেটা ইম্পালসিভ, কোনো কথাবার্তা না বলে অনেকে করে ফেলে। আরেকটা হয় প্ল্যান্ড, সে পরিকল্পনা করলো, সুইসাইড নোট লিখলো, অনেক দিন ধরে সে পরিকল্পনা করে ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করলো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে নোট রেখে যায়, বন্ধুবান্ধব শেয়ার করে, দোস্ত আমি তো হয়তো মারা যাব, তোরা আমার মাকে বা বাবাকে দেখে রাখিস। তো এই কথাগুলো কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। যখনই আপনারা এই ধরনের কোনো ইঙ্গিতপূর্ণ কথাবার্তা শুনবেন বা দেখবেন, ফ্যামিলিকে জানান, জিনিসটাকে একটু গুরুতরভাবে নেন। কারণ আত্মহত্যা যদি একবার সে অ্যাটেম্প নিয়ে নেয়, হয়তো বা ফেরানো যায় না। কিন্তু আমরা যদি একটু আগে থেকে বুঝতে পারি, সঠিক চিকিৎসাতে যেতে পারি, ডেফিনেটলি এখান থেকে ওনাকে ফেরানো সম্ভব। কারণ আমাদের অনেকগুলো অ্যান্টিসুইসাইডাল ড্রাগও কিন্তু বর্তমানে খুব ভালো কাজ করে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আসলে আমরা সামাজিকভাবে বা পারিবারিকভাবে ওনাদেরকে কীভাবে হেল্পটা করতে পারি? দেখেন, আমাদের আসলে এই ট্রিটমেন্ট বলি বা যাই বলি, টোটালি আমরা যদি বলি বায়ো সাইকোসোশ্যাল অ্যাপ্রোচ, এটা আমাদের সাইকিয়াট্রির একটা মূল থিম। তো এই বায়ো সাইকোসোশ্যাল অ্যাপ্রোচের যদি আমরা একটু ভেঙে বলি, বায়োলজিক্যাল দ্যাট মিনস আমরা মেডিসিন দিই, সাইকোলজিক্যাল মিনস আমরা থেরাপি দিই, হয়তো সাইকোথেরাপি বা কাউন্সেলিং করে থাকে। আর সোশ্যাল মিনস আপনার এই যে পারিবারিক সামাজিক আপনার প্রিয়ার গ্রুপ বন্ধুবান্ধব তাদের সবার যদি একটা সহযোগিতা থাকে, অবশ্যই আপনি এখান থেকে বের হতে পারবেন। তো এটাকে যদি আমরা একটু ইলাবোরেট করি, ধরেন আপনি ফ্রেন্ড সার্কেল মেনটেন করেন, আপনার একজন বন্ধু হঠাৎ করে চুপচাপ হয়ে গেল, সে কোনোভাবে কোনো আড্ডা গল্পে আর আসতেছে না। তা আপনার উচিত হবে তাকে একটু ইভ্যালুয়েট করা, তার কাছে যাওয়া, তার সাথে গল্প করা, সে না চাইলেও তাকে একটু জিজ্ঞেস করা, এক্স্যাক্টলি তাকে একটু বিভিন্নভাবে একটু মোটিভেট করা বা তার সাথে একটু গল্প করা, তাকে আড্ডায় নিয়ে আসা, সে কিছু না বলুক, তারপর তাকে তার প্রেজেন্সটা নিশ্চিত করেন, তার ফ্যামিলিকে একটু ইনফর্ম করেন কেন সে এরকম করতেছে, এর পিছনে কোনো কারণ আছে কিনা। এই জিনিসগুলো যদি আপনারা একটু দেখেন, তাকে যদি মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারেন, ডেফিনেটলি সে আপনাদেরকে হয়তো জানাবে কারণটা কি। আর কারণটা যদি আমরা বের করতে পারি, তাহলে সমাধানও সম্ভব। যারা নেশার কারণে বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছে, ওনাদের ক্ষেত্রে তো আসলে আমাদেরকে একটু এক্সট্রা কশাস থাকতে হয় বা একটু অতিরিক্ত সচেতন থাকতে হয়। এই জিনিসটা থেকে ওনাদেরকে বের করে আনার আসলে কোনো উপায় আছে কিনা? না, অবশ্যই উপায় আছে। দেখেন, নেশা তো আসলে মানুষ দেখা যায় কি হুট করে করে না। নেশার যদি আমরা একটু পিছন দিকে যাই, ধরেন তার কিছু বন্ধুবান্ধব আছে, তারা হয়তো বা সিগারেট খায়। তো এই একদিন দুদিন সে সিগারেট খাওয়ার ছলে হয়তো বা নোবেলটি সিকিং আমরা যেটা বলি, সে একটু জাস্ট দেখলো যে কীরকম জিনিসটা। তো এই কীরকম দেখতে গিয়ে কিন্তু সে আস্তে আস্তে এটার প্রতি আসক্ত হয়ে পড়ে। সে দেখা যায় নির্দিষ্ট সময় বাসা থেকে বের হয়, তার আগে হয়তো লাগতো ডেইলি হাত খরচ 100 টাকা, এখন লাগছে 200 টাকা। তারপর তার আচরণে পরিবর্তন হয়, খুব রাগ করে, প্রচণ্ড রকম সে অ্যাগ্রেসিভ হয়ে যায়, হয়তো চুপচাপ বসে থাকে, সে স্কুল যায় না, কলেজ যায় না, এবং তার প্রত্যেকটা দৈনন্দিন কাজগুলো হ্যাম্পার হয়। যখনই পরিবারের মেম্বাররা এই ধরনের বিষয়গুলো দেখবেন এবং সন্দেহজনক কোনো ধরনের তার আচরণ দেখবেন, অবশ্যই জিনিসটাই খতিয়ে দেখা উচিত। যখনই তারা দেখবেন যে নেশার সাথে যুক্ত, তখন তাকে এই জায়গা থেকে অবশ্যই সরিয়ে এনে মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। অবশ্যই দক্ষ কারোর সাথে পরামর্শ করে কীভাবে তাকে নেশা থেকে বের করা যায়, এই বিষয়ে যদি আমরা কথাবার্তা বলি, প্রথম কথা নেশাটাকে পরিত্যাগ করতে হবে। তাকে এই নেশা সম্বন্ধে প্রকৃত ধারণা নিতে হবে। আসলে নেশাটা কতটুকু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এটা করলে কী হবে, এটা মেরিট ডিমেরিটস কী, এটার রিস্ক বেনিফিট রেশিওটা কী, এবং এটা আমাদের কোন কোন ক্ষেত্রে আমাকে ঝামেলায় ফেলতে পারে। আমার মনে হয় কেউ যদি নেশা সম্বন্ধে বিরূপ এই পরিস্থিতিগুলো কেউ আগে থেকে জানতে পারে বা দেখতে পারে, আমার মনে হয় কেউ নেশাতে যাওয়ার কথা না। আজকালকার দেখা যায় বাচ্চারা, শিশুরা বা টিনেজরা, এরা একটু অনলাইন বা ট্যাব এগুলোর প্রতি আসক্ত। এগুলো থেকে আসলে কিভাবে শিশুদেরকে আমরা একটু দূরে রেখে সামাজিক কর্মকাণ্ডে ইনভলভ করতে পারি বা খেলাধুলায় ইনভলভ করতে পারি? আসলে দেখেন, এখন আমাদের প্যারেন্টিংটা খুব গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা বড় হওয়ার প্রক্রিয়ায় যে বাবা মার যে রোল প্লেটা করা উচিত, এটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব। যেমন ধরেন একটা বাচ্চা বড় হচ্ছে, তো আমরা তাকে প্যারেন্টিং নিয়ে বললাম। প্যারেন্টিংয়ের মূলনীতিটা যদি আমরা বলি, সীমিত আদর সীমিত শাসন।
আপনি কখনোই খুব দ্রুত কোনো কিছু অ্যাভেল করবেন না, যেটা চাচ্ছে এটা ধুমধাম করে দিয়ে দেওয়া, তার মনের মতো করে আচরণ করা, এভাবে করবেন না। তার সাথে অলওয়েজ আপনি নেগোশিয়েট করবেন, সে তার প্রবলেমগুলো আপনাকে খুলে বলতে পারে। আপনি সব কিছুতে যদি বাচ্চাকে হ্যাঁ বলেন, তখন কিন্তু আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক পাবেন না। তো আপনি যখন একটা সঠিক প্যারেন্টিং করবেন, তাকে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আপনি ধারণা দিতে পারবেন। এই যে মানসিক রোগের ব্যাপারগুলো জানাতে পারেন, বিষণ্ণতা কী, অ্যাংজাইটি কী, সূচিবায়ুগ্রস্ততা কী, বা এই নেশার বিপদগামী চিহ্নগুলো কী হতে পারে, নেশা করলে কী হতে পারে, এগুলো যদি আপনি তাকে গল্পের ছলে বলতে পারেন অথবা এই জিনিসগুলো জানাতে পারেন, তাহলে কিন্তু অনেকটুকু তার মধ্যে একটা মানে সেলফ অফ সেন্স ক্রিয়েট করা সম্ভব। আর সবচেয়ে যেটা ভয়ের ব্যাপার, আমরা হয়তো খুব বেশি পরিমাণ এখন অনলাইনে এডিক্টেড। আমরা যদি এই ব্যাপারে একটু বলি, WHO রিসেন্টলি কিন্তু এই অনলাইনের এই মোবাইল ইউজ বা গ্যামলিং বা এই বিষয়গুলো কিন্তু বর্তমানে বলা হচ্ছে বিহেভিয়ারাল এডিকশন, আচরণগত আসক্তি। এটা কিন্তু এখন আর কোনো সিমটম বা লক্ষণ দিয়ে আমরা প্রকাশ করি, এটা একটা আলাদা এন্টাইটেল রোগ হিসেবে আমরা বলি, বিহেভিয়ারাল এডিকশন, আচরণগত আসক্তি। তো এই আচরণগত আসক্তি আর মাদকাসক্তির মধ্যে খুব একটা বেসিক কিন্তু পার্থক্য নাই। দুইটাতে কিন্তু ডোপামিন রিলিজ হয় এবং আপনাকে দুইটাই কিন্তু খুব খারাপভাবে বিধ্বস্ত করে। এবং খুব ইন্টারেস্টিংলি দেখেন, আমাদের এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আরও অনেকগুলো মিডিয়া। তো দেখা যায় কি আমরা এগুলোতে সময় ব্যয় করতে গিয়ে অধিক পরিমাণ আমরা কি আসক্ত হয়ে পড়ি। আমরা আমাদের পড়ালেখা, আমাদের দৈনন্দিন কাজ কোনো কিছু আসলে করতে পারি না। এবং দেখা যায় এই মোবাইল ইউজ করা, এই ধরনের ফেসবুক, সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করার কারণে আমাদের অনেক ডোপামিন রিলিজ বেড়ে যায়। এবং যখনই আপনি এটা অফ করে দিচ্ছেন, তখন ডোপামিনগুলো বলছে না আমার আরও ডোপামিন দরকার, ব্রেইন আরও ডোপামিন চাচ্ছে, তখন আবার আপনাকে মোবাইল নিতে হচ্ছে। আপনি শুনে অবাক হবেন, এমন আমরা কেস পেয়ে থাকি যে মোবাইল ছাড়া বাথরুমে যেতে পারে না, মোবাইল ছাড়া খাওয়া দাওয়া করতে পারে না। আপনি হয়তো দেখে থাকবেন 4টা টিনেজ ছেলে মেয়ে গল্প করতেছে, সবার হাতে মোবাইল, কেউ কারোর সাথে কোনো কথা নাই। অথচ আমরা স্কুল কলেজে কিন্তু খুব সুস্থ স্বাভাবিক গল্প করা, মজা করা, কত খেলাধুলা করা, এগুলো কিন্তু আমরা অনেক বেশি অভ্যস্ত ছিলাম। আপনি এখন খুব কম ছেলে মেয়েকে দেখবেন যারা আউটডোর গিয়ে খেলাধুলা করতেছে, সবাই এই মোবাইলের মধ্যে আবদ্ধ। তো আমরা যদি একটু মোবাইলটাকে রুটিন ইউজ করতে পারি, অথবা অনেক দেশে তো এখন আইনই করে দিচ্ছে, খুব সম্ভবত অস্ট্রেলিয়াতে 16 বছরের নিচে মোবাইল ইউজ করা যায় না, যদি আমার ভুল না হয়। অনেকগুলো দেশ হয়তো আরও সামনে স্ট্রিক্টলি আইনগুলো এক্সিকিউশন করবে। তো আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই মোবাইল থেকে দূরে সরাতে না পারি, তারা কিন্তু একাধারে তাদের পড়ালেখা, সামাজিক কাজকর্ম এবং ধর্মীয় অনেকগুলো কাজ এবং প্রত্যেকটা বিষয়তেই কিন্তু তারা দূরে সরে যাবে এবং এই আসক্তিতে তাকে খারাপ পর্যায়ে নিয়ে যাবে এবং এক পর্যায়ে সেটা ডিসঅর্ডারে পরিণত হবে। আরেকটা ছোট কোয়েশ্চেন আমার ছিল, সেটা হচ্ছে ধরেন বার্ধক্যজনিত বিষণ্ণতা অথবা সাব টিনএজ বা টিনএজারদের বিষণ্ণতা, এই দুইটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি? বার্ধক্যজনিত এবং চাইল্ডহুড ডিপ্রেশন, এই দুইটার মধ্যে কমন হচ্ছে পারসিস্টেন্ট স্যাডনেস। তাদেরটা ওইরকম গভীরভাবে হয় না আসলে, একটা সবসময় একটা দীর্ঘমেয়াদী তাদের মধ্যে একটা দেখা যায় কি চুপচাপ, কথাবার্তা কম বলে, কাজে খুব একটা রেসপন্স করে। মানে টিপিক্যাল ডিপ্রেশন আমরা কি দেখি, একদম চুপচাপ হয়ে গেলাম অথবা অস্থির হয়ে গেলাম, তাদেরটা ওই রকম না। পারসিস্টেন্ট স্যাডনেস, একদম দীর্ঘমেয়াদী চুপচাপ হয়ে যায় তারা। এই সাথে আরও একটা কার্ডিনাল সাইন থাকে, ইরিটেবিলিটি, খুব খিটখিটে মেজাজ। যেমন ধরুন আপনি বসে আছেন, আমি বললাম ভাই কেমন আছেন, আরে ভাই ভালো আছি, বেশি কথা বলেন, তাহলে কী দাঁড়ালো, আপনি খিটখিটে মেজাজ, ভালো কথা বলেও রেগে যাচ্ছেন, খারাপ কথায়ও আপনি আরও বেশি রিয়েক্ট করতেছেন। ঠিক এই চাইল্ডহুড এবং জেরিয়াট্রিক এই দুইটা গ্রুপে কিন্তু ইরিটেবিলিটি খুব কমন। তারপর দেখা যায় তাদের বায়োলজিক্যাল অনেকগুলো সিমটম থাকে, যেমন ধরুন রুচি কমে যায়, ঘুম কমে যায়। ঘুমের ক্ষেত্রে খুব একদম সুস্পষ্ট আমরা দেখি কি তারা ঘুমাতে যেতে হয়তো দেরি হচ্ছে অথবা ফ্রিকুয়েন্টলি ঘুমটা ভেঙে যাচ্ছে এবং খুব আর্লি মর্নিং তাদের ঘুমটা ভেঙে যাচ্ছে। এবং তারা দেখা যায় কি মাঝে মাঝে সুইসাইডাল অনেকগুলো চিন্তাভাবনা তাদের চলে আসে। এবং এই চাইল্ডহুড এবং জেরিয়াট্রি কিন্তু সুইসাইডাল রেটটা অনেক বেশি। তো আমাদের কিন্তু এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে যে সুইসাইডাল এই ব্যাপারগুলো যাতে আমরা ডিটেক্ট করতে পারি। এই যে বিষণ্ণতা বা ডিপ্রেশনের এইসব ক্ষেত্রে আমাদের ইয়োগা বা মেডিটেশনের কোনো ভূমিকা আছে নাকি? ডিপ্রেশন থেকে বের হওয়া আমরা বলি যে খুব সহজ, যদি আপনি বিষণ্ণতার সিমটমগুলোকে বা লক্ষণগুলোকে ডিটেক্ট করতে পারেন, বুঝতে পারেন, এগুলো সময় মতো পরিবারকে একটু জানান এবং পরিবারের সাহায্য নিয়ে আপনি মনোরোগ চিকিৎসকের একটু শরণাপন্ন হন। উনি আপনাদেরকে একটা ওয়ে দেখাবেন কীভাবে এখান থেকে বের হওয়া যেতে পারে। আচ্ছা, সঠিকভাবে যদি আমরা ওষুধপত্র সেবন করি, আমরা সাইকোথেরাপি যদি দরকার হয় নেই এবং পারিবারিক সাপোর্ট নিই, ডেফিনেটলি বিষণ্ণতা থেকে 4 বা 8 সপ্তাহের মধ্যে বের হয়ে আসা সম্ভব। এখানে খুব ইম্পর্টেন্ট এখন যেটাকে এমফেসিস করা হয় যে মেডিটেশন বা ইয়োগা, এগুলোর ক্ষেত্রে আমরা খুব রিসেন্টলি বলি যে এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে। তো রিসেন্টলি একটা বাইরের গবেষণা যদি আমি বলি, শুধুমাত্র যদি আপনি প্রত্যেক দিন 15 মিনিট সকালে 15 মিনিট বিকেলে যদি জগিং টাইপের আপনি হাঁটতে পারেন 3 কিলোমিটার পার আওয়ার 15 মিনিট সকালে 15 মিনিট বিকেলে সপ্তাহে 5 দিন, তাহলে আপনার মস্তিষ্কে 3 ধরনের পরিবর্তন হয়। একটাকে আমরা ইমিডিয়েট চেঞ্জ, একটা ইন্টারমিডিয়েট, মধ্যবর্তী আর একটা লং টার্ম। ইমিডিয়েট চেঞ্জটাকে যদি আমরা বলি, আপনি যদি এইভাবে হাঁটেন
তাহলে আপনার ব্রেন ইমিডিয়েটলি সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন তিনটাই সাথে সাথে জমা হবে। আর ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী পর্যায়ে আপনার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেখান থেকে আপনার সব কিছু নিয়ন্ত্রিত হয়, এবং হিপ্পোক্যাম্পাস মেমোরির যে অবস্থান, এই জায়গাগুলো কিন্তু ভলিউমে বাড়ে। এবং লং টার্ম যদি আপনার ডিমেনশিয়া হয়তো আসার কথা 60 বা 70 ইয়ার্সে, এটা হয়তো বা অনেক দেরিতে গিয়ে এই ডিমেনশিয়াটা আসবে। তাহলে শুধুমাত্র আপনি এই এক্সারসাইজের মাধ্যমেই বিষণ্ণতাকে এড়িয়ে চলতে পারবেন এবং ব্রেইন ভলিউম বাড়ানো প্লাস হচ্ছে আপনার এই ডিমেনশিয়াটাকে অনেক দূরে আপনি নিয়ে যেতে পারবেন। তো আমার স্পষ্ট মেসেজ, আপনারা খাবার দাবারের ক্ষেত্রে প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করেন, সেরোটোনিনযুক্ত খাবার খান, যেমন খেজুর, কলা, বাদাম, তার পাশাপাশি পালং শাক, ডিম এবং অন্যান্য প্রোটিনযুক্ত খাবার। এবং সেরোটোনিন ডিপ্লেটিং এজেন্ট যেগুলো সেরোটোনিনকে ভেঙে দেয়, যেমন ধরতে পারি আমরা সুগার কন্টেনিং ফুড, রিফাইন্ড ফুড, তারপর আপনার সফট ড্রিঙ্কস, বেভারেজ, তারপর মিষ্টি দিয়ে খাবার, এগুলোকে অ্যাভয়েড করেন, তাহলে ডেফিনেটলি আপনার সেরোটোনিনগুলো অনেক ভালো থাকবে। মেডিটেশন বা ইয়োগার ক্ষেত্রে আমরা বলি যে আপনি প্রত্যেক দিন অন্তত শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করেন, আপনি প্রত্যেক দিন অন্তত মাইন্ডফুলনেস বা মনকে নিবিষ্ট রাখার ব্যায়ামগুলো করেন। এবং সর্বশেষ আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, প্রত্যেক দিন যদি আপনারা 15 মিনিট সকালে, 15 মিনিট বিকালে, সপ্তাহে 5 দিন রেগুলার জগিং টাইপ একটু দৌড়াতে পারেন, তাহলে ডেফিনেটলি কখনোই বিষণ্ণতা আপনাকে খুব একটা বেশি আক্রান্ত করবে না। ধন্যবাদ ডাক্তার পরাগ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এতক্ষণ আমরা কথা বলছিলাম মানসিক অবসাদ ও বিষণ্ণতা নিয়ে। আশা করি আজকের পর্বের মাধ্যমে আমরা সচেতন হতে পারবো, সামাজিকভাবেও আমরা সবাইকে সচেতন করতে পারবো। দর্শক, আগামী পর্বে আমরা আরও একটি রোগ এবং ওই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।